to 360 degree teaching special MCQ series day 19 আজকের সেশন থেকে আমরা কিছু নতুন নতুন টপিক শিখব। রিসার্চের একটা টপিক আছে, আরও কয়েকটা নতুন নতুন জিনিস যেগুলো প্রিভিয়াস ক্লাসে এগুলো আমরা ডিসকাস করিনি। আজকে ক্লাসে জিনিসগুলো আমরা স্টাডি করব, সবগুলাই এক্সামের জন্য থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, dopamine deficiency is linked to which disease? Alzheimer's disease, Parkinson's disease, diabetes and hypertension. কোনটা আনসার? এটা তো কোনো লজিকই নাই হাইপারটেনশন হওয়ার, দূর দূর কোনো লজিক না হাইপারটেনশন হওয়ার। হাইপারটেনশন ডায়াবেটিস হওয়ার তো কোনো লজিকই না। কালকে তো এগুলো পড়ালাম সব কিছু। ঠিক আছে, এই যে চার্টটা, এটা হ্যাঁ, এটা থেকে একটা কোশ্চেন কিন্তু এক্সামে থাকে। আচ্ছা, মেনিয়াতে কি কোন নিউরোকেমিক্যালটা চেঞ্জ হয়? মেনিয়াতে এনডি, নরএপিনেফ্রিন, and dopamine কি হয়? দুটোটা ইনক্রিজ হয়। হ্যাঁ, দুটোটা ইনক্রিজ হয়। ডিপ্রেশনে নরএপিনেফ্রিন and সেরোটোনিন কি হয়? ডিক্রিজ। ADHD norepinephrine and dopamine decrease. Anxiety dopamine serotonin আর এটা কি? হ্যাঁ, গাবা। গামা মানে বিউটারিক অ্যাসিড ডিক্রিজ। OCD dopamine and serotonin imbalance. Parkinson's dopamine imbalance. Dementia acetylcholine okay decrease. Schizophrenia dopamine increase. Serotonin imbalance.
ঠিক আছে। তো এই যে ডিজিজগুলোর মধ্যে ম্যাক্সিমাম কি হয়, নিউরোকেমিক্যাল এক্সচেঞ্জ হয়। সাইকিয়াট্রির মধ্যে মানে মেন্টাল ইলনেসের মধ্যে মেইন এটা রিজন থাকে পজিটিভ ফ্যাক্টর, বায়োকেমিক্যাল এক্সচেঞ্জ। বায়োকেমিক্যাল মিনস নিউরোকেমিক্যাল এক্সচেঞ্জ। নিউরোকেমিক্যাল যেমন নিউরন থাকে, নিউরনের প্রি সিনাপটিক থেকে পোস্ট সিনাপটিকের মধ্যে যে ট্রান্সমিট হয়, যদি নর্মাল ট্রান্সমিট হয় নর্মাল প্রসেস চলে, বাট যদি কোনো নিউরোকেমিক্যালের মধ্যে ডিসব্যালেন্স হয়, ইনক্রিজ ডিক্রিজ হয়, তখনই কোনো না কোনো ডিজিজ ইন্ডিকেট করা হয়। ঠিক আছে। আরও কী কী থাকে, যেমন বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে যেমন হেরিডিটারি ফ্যাক্টর, ইনফেকশনস, এক্সেসিভ ইনটেক অফ অ্যালকোহল, ইনফেকশন, হ্যাঁ, হাইপোগ্লাইসিমিয়া। ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে যেমন প্রেগনেন্সি থাকে, হ্যাঁ, প্রেগনেন্সি, পিউবার্টি, অ্যাডোলেসেন্স, এগুলো থাকে। সাইকোলজিক্যালের মধ্যে মধ্যে স্ট্রেস থাকে, এনজাইটি থাকে। আদার ফ্যাক্টরের মধ্যে যেমন থাকে সিচুয়েশনাল ক্রাইসিস, ডেভেলপমেন্টাল ক্রাইসিস, লাভ ফেলিওর। হ্যাঁ, বায়োকেমিক্যালের মধ্যে থাকে এগুলা। ঠিক আছে, কেমিক্যাল এক্সচেঞ্জ। ক্লিয়ার? এইটার থেকে, এই যে ডিজিজগুলোর থেকে কোনো না কোনো একটা ডিজিজ কিন্তু এক্সামে জিজ্ঞেস করে। ঠিক আছে। ডোপামিন ডেফিসিয়েন্সি ইজ লিঙ্ক টু হুইচ ডিজিজ? কোনটা আনসার এটা? হাইপারটেনশন, ডায়াবেটিস, আলজাইমার কোনটা? হ্যাঁ, ডিমেনশিয়া। আর পার্কিনসন ডিজিজ ডোপামিন ডেফিসিয়েন্সি, ডোপামিন ইমব্যালেন্স। না না, ইমব্যালেন্স মিনস ইনক্রিজ ডিক্রিজ, দুটাই বোঝেন। হ্যাঁ, ডেফিসিয়েন্সি লেখা আছে মানে লেস আছে, তো লেস মিনস এখানে দুইটা হয়, বাড়তে পারে কমতে পারে। যদি এখানে শুধু ডোপামিন যদি ইনক্রিজ হয় তখন অন্য ডিজিজ ইন্ডিকেট করে, স্কিজোফ্রেনিয়া। আবার যদি ডোপামিন যদি ডিক্রিজ হয় তখন এটা ইন্ডিকেট করে এডিএইচডি। ঠিক আছে। তো এখানে দুইটাই হয়, ইমব্যালেন্স, ইনক্রিজ ডিক্রিজ দুইটা হয়, এই জন্য এটা ইমব্যালেন্স। ঠিক আছে। আর কোশ্চেনের মধ্যে সবসময় থিওরি অনুসারে কোশ্চেন থাকে না। ঠিক আছে, আমরা যা পড়ি সে অনুসারে কিন্তু কোশ্চেন থাকে না, কোশ্চেনের মতো থাকে। এটা এক্সামিনের উপর ডিপেন্ড করে কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। বাট আমরা যখন স্টাডি করবো এভাবে। ঠিক আছে, এটা থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে এক্সাম আলাদা, এক্সাম যেভাবে হোক অসুবিধা নেই, বাট আমার এটা যাতে জানা থাকে। ইমব্যালেন্স মিনস এটা, এখানের মধ্যে তো অন্য অন্য কোনোটার সঙ্গে তার ম্যাচ হয় না, না? ক্লিয়ার? হ্যাঁ, সেনাইল ডিমেনশিয়া মোস্ট কমন। সেনাইল ডিমেনশিয়া মোস্ট কমন।
এই যে নিউরনের স্টার্টিং পার্ট, হ্যাঁ স্টার্টিং পার্ট এন্ডিং পার্ট কি থাকে, অ্যাক্সন টার্মিনাল থাকে, আর স্টার্টিং পার্ট কি থাকে, ডেন্ড্রাইট থাকে। তো এই পার্টটাকে ডেন্ড্রাইট, ঠিক আছে, আর এটা অ্যাক্সন টার্মিনাল, ঠিক আছে। তো দুইটার মধ্যে কি হয়, কেমিক্যাল এক্সচেঞ্জ হয় ডেন্ড্রাইট থেকে। ডেন্ড্রাইট যেখানে স্টার্ট হয় আর ওই এর ঠিক আগেই অ্যাক্সন টার্মিনাল থাকে। অ্যাক্সন টার্মিনালের মধ্যে কি হয়, কেমিক্যাল এক্সচেঞ্জ হয়। তো এটার মধ্যে কিছু সাইন্যাপটিক ভেসিকেল থাকে, সাইন্যাপটিক ভেসিকেলের মধ্যে কেমিক্যাল স্টোর থাকে। এই কেমিক্যালগুলো স্টোর থাকে নিউরোট্রান্সমিটার, সাইন্যাপটিক ভেসিকেলের মধ্যে কেমিক্যালগুলো স্টোর থাকে, ঠিক আছে। এখন এগুলো যদি নর্মাল এক্সচেঞ্জ হয়, মানে নর্মাল ট্রান্সফার করে, এগুলো কি জাস্ট ইনফরমেশন ট্রান্সফার করে, ঠিক আছে। ফুল নিউরনই ইনফরমেশন ট্রান্সফার করে এগুলা, ঠিক আছে, থ্রু নিউরোকেমিক্যাল। তো এই যে কেমিক্যালগুলোর মধ্যে যদি কোনোটা যদি ইনক্রিজ হয়, আবার কোনোটা যদি ডিক্রিজ হয়, এগুলো ইন্ডিকেট করে কোনো না কোনো ডিজিজ ইন্ডিকেট করে, ঠিক আছে। ক্লিয়ার? কারেক্ট আনসার বি। Which statement is true regarding a fetus born to HIV positive mother? 80% possibility of HIV infection to newborn. Symptoms of HIV absent, but HIV antibodies may present in serum at birth. Nil possibility of HIV infection to newborn. All correct. কোনটা বলো? এইচআইভি ক্লাস কিন্তু করানো আছে অনেক আগে, অনেকবার ক্লাসে এগুলো ডিসকাস করা হয়েছে। তো একটু বেসিক মানে আইডিয়াটা ইউজ করো, কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি। প্রতিটা কোশ্চেন যখন এমন এক্সামের মধ্যে এরকম আনকমন কোশ্চেন আছে, হ্যাঁ, তো আনকমন যখন কোশ্চেন আছে, তুমি কি কি স্টাডি করলে ক্লাসের মধ্যে বা অ্যাপের মধ্যে কি স্টাডি করলে, এটা একটু বেসিক আইডিয়াটা ইউজ করো, ঠিক আছে। এগুলো কিন্তু ক্লাসের মধ্যে হয়তো এমনভাবে পড়ানো হয়নি, বাট ক্লাসের মধ্যে ওভারঅল বেসিক জিনিসটা কিন্তু বারবারই ডিসকাস করা হয়েছে। তো ট্রাই করো বেসিক জিনিসটা কি, কোরিলেট করো, প্রতিটা কোশ্চেন যাতে কোরিলেট করো। মানে তুমি সাপোজ ধরো এই কোশ্চেনের এগেনস্টে এটা যদি আনসার এটা হয়, আনসার যদি এটা হয়, এটা হওয়ার রিজন কি, হুম, বা যদি বি হয় তার রিজন কি, যদি সি না হয় তার রিজন কি, কেন না, যদি অল কারেক্ট হয় রিজন কি। প্রতিটা কোশ্চেন এমনভাবে লজিক্যালি চিন্তা করো, ঠিক আছে। আমি কোন ক্লাসের মধ্যে মুখস্থ করাই না, ক্লাসের মধ্যে প্রতিটা জিনিসই আমি বুঝায় বুঝায় পড়াই যাতে সুবিধা হয়। তো এটাও আনসারটা এরকম ভাবে ট্রাই করো। কারণ না, কেউ জানো না, হ্যাঁ, বাট রিজন বলো। বি এমনি তো তুক্কা মেরে লাভ নেই না, রিজন বলো কি, কেন বি, কেন? আচ্ছা, এইচআইভি ফুল ফর্ম কেউ জিজ্ঞেস করেন একজনের মতো, ফুল ফর্ম। তো এইচআইভির মধ্যে যে ট্রিটমেন্ট প্রোটোকল হিসাবে আমরা কি ইউজ করি, এআরটি, কি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। তো অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির মধ্যে আমরা কি ইউজ করি, পিপি টি সিটি, কি প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশনের মধ্যে, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশনে আমরা ইউজ করি কি কি মেডিসিন ইউজ করি, চিডোবুডিন, নিবেরাপিন, আমরা দুইটা মেডিসিন ইউজ করি। সঙ্গে আরেকটা কি এলএস
সিএস, ঠিক আছে। নিভিরাপিন জিরো প্রোটিন। নিভিরাপিন একটা থাকে মাদার আর একটা থাকে চাইল্ড। মাদার কিভাবে আমরা ইউজ করি? as early as or at 36 weeks, হ্যাঁ 300 mg, এটা তো ছিল না জিরো প্রোটিন। আর লেবারের টাইমে আমরা কি ইউজ করি? 3 to 4 hours before delivery, ডেলিভারি 300 mg, ঠিক আছে। আর চাইল্ডের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করি? চাইল্ড 2 mg per kg body weight for 6 weeks। আমরা যদি এই প্রোটোকলটা মেনটেন করি, সাপোজ যদি মা যদি এইচআইভি ইনফেক্টেড মা থাকে, আমরা যদি এই প্রোটোকলটা মেনটেন করি, এটা রিডিউস 60% চান্স, ঠিক আছে। আমরা যদি জিরো প্রোটিন ইউজ করি, ইনফেকশন ট্রান্সমিট হওয়ার চান্স লেস দেন 60% থাকে, ঠিক আছে। নিভিরাপিন মাদার চাইল্ড, মাদারে সিঙ্গেল ডোজ 200 mg, at the time of delivery। আর চিলড্রেনের ক্ষেত্রে কিভাবে? সেম 2 mg per kg body weight, per kg body weight for সিরাপ, এটা থাকে সিরাপ for 6 weeks। LACS এটা থাকে ইমার্জেন্সি উইদিন 30 মিনিট, উইদিন 30 মিনিট। আর এটা থাকে ইলেকটিভ 14 days before LACS EDD, 14 days before EDD। এটা তো ছিল না PPTCT, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন।
আচ্ছা, এটা 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 কি আছে দেখো, এটার মধ্যে আনসারটা আছে এখানে। এইচআইভি অ্যান্টিবডিজ মে বি প্রেজেন্ট ইন নিউবর্ন সিরাম। হ্যাঁ, নিউবর্ন মিন্স ডেলিভারি হওয়ার পরে এই কতদিন থাকে অ্যান্টিবডিটা? আপ টু 18 মান্থ। দিস সিচুয়েশন অকার ডিউ টু প্যাসিভ ট্রান্সমিশন। আমরা ইমিউনিটির মধ্যে একটা জিনিস দেখলাম যে অ্যাক্টিভ একটা প্যাসিভ, ন্যাচারাল আর্টিফিশিয়াল। তো প্যাসিভের মধ্যে কি ছিল? ন্যাচারাল আর্টিফিশিয়াল। ন্যাচারাল মধ্যে কি ছিল? আইজিএ, আইজিজি। তো আইজিজি ট্রান্সমিশন ডিউরিং দ্য অ্যান্টিনেটাল পিরিয়ড। তো প্রেগনেন্সি টাইমে মা যদি এইচআইভি পজিটিভ হয়, বাট মা থেকে যে পেসিভ ইমিউনিটি এটা বেবির মধ্যে ট্রান্সমিট হয়, আর এটা ম্যাক্সিমাম প্রোটেক্ট করে 18 ডেজ। এই 18 ডেজ পর্যন্ত বেবি ম্যাক্সিমাম প্রোটেক্ট করে। ওই টাইমে বেবি এইচআইভি পজিটিভ হওয়ার চান্স একবারে লেস থাকে। ক্লিয়ার? বাট আফটার ডেলিভারি, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং টাইমে এইচআইভি ট্রান্সমিট হওয়ার চান্স কত পার্সেন্ট থাকে? 14%। ক্লিয়ার? 14% চান্স থাকে যদি কোনো ডায়াগনোসিস বা কোনো ট্রিটমেন্ট যদি না নেয়, মিনস এআরটি ট্রিটমেন্ট যদি না নেয়, তো ব্রেস্ট মিল্ক থেকে 14% চান্স থাকে ট্রান্সমিট হওয়ার আফটার ডেলিভারি। বাট ডিউরিং টাইম 0%, লেস পার্সেন্ট। আর যদি প্রপার ট্রিটমেন্ট নেয় তো লেস দেন 0.5%। ঠিক আছে? তো যারা এইচআইভি পজিটিভ মাদার ইজিলি ব্রেস্ট ফিড মানে করাতে পারে যদি এআরটি ট্রিটমেন্ট নেয়। ঠিক আছে? আর যদি না নেয় তো 14% চান্স থাকে। ক্লিয়ার? এটা এটা কনফার্ম করার জন্য যে মানে অ্যান্টিনেটাল পিরিয়ডে মা যদি এইচআইভি পজিটিভ থাকে, বেবি এইচআইভি পজিটিভ না নেগেটিভ এটা জানার জন্য একটা টেস্ট করা হয়, এইচআইভি ডিএনএ পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন। এইচআইভি ডিএনএ পিসিআর, এইচআইভি ডিএনএ পিসিআর। আর একটা করা হয় এইচআইভি আরএনএ পিসিআর, আরএনএ পিসিআর। ঠিক আছে? এই দুইটা টেস্ট করা হয়। ঠিক আছে? ডেলিভারি হওয়ার পরে যদি বেবির টেস্ট করা হয়, মানে নিউবর্ন যে টেস্ট করা হয় তার মধ্যে এইচআইভি সিমটমস থাকে, বাট সিমটমসটা ইন্ডিকেট করে না এইচআইভি পজিটিভ। ঠিক আছে? সিমটমস থাকে বাট বেবি ফুললি প্রোটেক্ট থাকে, 18 মান্থ পর্যন্ত ফুললি প্রোটেক্ট থাকে, কারণ ন্যাচারাল পেসিভ ইমিউনিটি থাকে। ঠিক আছে? মা থেকে বাচ্চার মধ্যে পেসিভ ইমিউনিটির কারণে বেবি ফুললি প্রোটেক্ট থাকে। এখন দেখো এই যে ইমিউনিটি কতটা পাওয়ারফুল, যে এইচআইভি পুরাটা প্রোটেক্ট করে বেবির 18 মান্থ পর্যন্ত বেবির বডিতে ইমিউনিটি, ন্যাচারাল ইমিউনিটি থাকে। ঠিক আছে? পেসিভ ইমিউনিটি থাকে, এটা ফুললি প্রোটেক্ট করে। হ্যাঁ, ট্রান্সপ্লান্টেশন হয় 25%, 30% চান্স থাকে, বাট যদি প্রপার ট্রিটমেন্ট নেয়, ঠিক আছে, তখন চান্সটা একদম লেস থাকে। দুইটা ক্যাটাগরি দেখো, একটা যদি ফুললি ট্রিটমেন্ট থাকে, যদি ফুললি এআরটি নেয়, তো এটা প্রোটেক্ট করে ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড, যেটা ট্রান্সপ্লাসেন্টাল। আর এটা প্রোটেক্ট করে ব্রেস্ট ফিডিং তো ফুললি প্রোটেক্ট করে 0%। আর এটা প্রোটেক্ট করে আবার ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড। যদি এটা নেয় এটা ডাবল প্রোটেকশন পায়, একদিকে তো এটা এআরটি প্রোটেকশন, আরেকদিকে ন্যাচারাল ইমিউনিটির প্রোটেকশন। ঠিক আছে? ট্রান্সপ্লাসেন্টাল তখনই হয় যখন ট্রিটমেন্ট না নেয়। যেমন ব্রেস্ট ফিডিং এর মধ্যে যখন আমি শুরুতে বললাম যে 14% চান্স থাকে। ঠিক আছে? চান্স থাকে, বাট রিজন আছে। যদি ট্রিটমেন্ট নেয় তো চান্স থাকে না। ক্লিয়ার? আনসার কোনটা বলো? আনসার কোনটা বলো? আনসার
বলো কোনটা নেক্সট। 18% অফ পসিবিলিটি, এটার সঙ্গে কোনো লজিক আছে? 18% পসিবিলিটি, এখানে তো কোনো জায়গায় 18% তো কোনো জায়গায় লেখা নেই, 14% লেখা আছে ম্যাক্সিমাম। 18% চান্স তো হাই পসিবিলিটি। আর নীল পসিবিলিটি, নীল পসিবিলিটিও হয় না, কারণ এখানে মিনিমাম পার্সেন্টেজ থাকে, এখানে হওয়ার চান্স থাকে। নীল তো একেবারে হয় না। বাট সিমটমস অফ এইচআইভি অ্যাবসেন্ট, বাট এইচআইভি অ্যান্টিবডিজ মে প্রেজেন্ট ইন সেরাম। ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না কনসেপ্ট? হ্যাঁ ব্রেস্ট ফিডিং, না না অ্যান্টিনেটাল টাইমে এটা না। অ্যান্টিনেটাল টাইমে তো যেটা হলো 25 to 30% চান্স থাকে যদি ট্রিটমেন্ট না নেয়। এই জন্য তো 36 উইকস থেকে এআরটি স্টার্ট করতে হয়। ঠিক আছে, তো এআরটি স্টার্ট করলে দুই দিকে বেনিফিট হয়। একদিকে এই যে 25% to 30% এটা রিডিউস হয়, আবার ব্রেস্ট ফিডিং এর টাইমে রিডিউস হয়। এটা এমন না যে এআরটিটা ব্রেস্ট ফিডিং এর টাইমে এআরটি শুরু না, এআরটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখনই ডিটেক্ট হয় পজিটিভ হয় তখন থেকে স্টার্ট করতে হয়। আর এআরটি স্টার্ট করলে দুই দিকে বেনিফিট হয়, এদিকেও চান্স কমে এদিকেও চান্স কমে। ঠিক আছে, ক্লিয়ার? সিম্পল জিনিস, লজিক্যালি জিনিসটা চিন্তা করো যে অলরেডি এইচআইভি অ্যান্টিবডিজ প্রেজেন্ট থাকে। ঠিক আছে, বেবির সিরামের মধ্যে এইচআইভি অ্যান্টিবডিজ প্রেজেন্ট থাকে, এটা মেইন ম্যাক্সিমাম 18 মান্থ প্রোটেক্ট করে। যদি প্রপার ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, প্রিকশন মেনটেন করে তো এটা প্রোটেক্ট করে, আদারওয়াইজ এটা প্রোটেক্ট করে না। আদারওয়াইজ 25% to 30% চান্স থাকে। একটা কম্পিটিটিভ এক্সামের মানে তোমরা তো সবাই এখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। যখন কলেজে ছিলে, কলেজে কিন্তু এরকম মানে স্টাডি না করলেও হয়। কলেজে জাস্ট তুমি থিওরি লেখো, শুধু খাতা পড়াও, সাইন এন্ড সিমটম লেখো, এইচআইভি ডায়াগনোসিস লেখো, ট্রিটমেন্ট লেখো, এই যে বা শেষ। বাট এখানে পয়েন্ট টু পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু এদিক সেদিক হলে পরে শেষ। আর একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কেমন হতে হয় এটা ত্রিপুরার ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, যেটা রিয়েল জানে না। তো আমি জাস্ট এই জিনিসটাই ট্রাই করি যে অ্যাটলিস্ট ওদের যে জিনিসটা জানা হোক যে একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কেমন হওয়া দরকার। শুধু বই পড়ে, শুধু নেট সার্চ করে, শুধু মানে এভাবে হয় না কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। ঠিক আছে, কম্পিটিটিভ প্রিপারেশন এক্সাম সবসময় ইনডেপথ প্রিপারেশন করতে হয়। ঠিক আছে, কোশ্চেন কেমন আসে আমি জানি না, এক্সামিনার কোশ্চেন কি প্যাটার্নে করে এটা আমার জানা নেই, বাট আমার যদি পুরা জিনিসটা স্টোরিটা যদি জানা থাকে, কোশ্চেন যেখান থেকে আসুক আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই জন্য আমি সবসময় ট্রাই করি যাতে এক্সট্রা ইনোভেটিভ ভাবে প্রিপারেশন যাতে নেওয়া হয়, যাতে একবারে যাতে সিলেকশন হওয়া যায়। ঠিক আছে, সিলেকশন কিন্তু এতটা সহজ না। অনেকে সিলেকশন হয় মানে তুক্কা পদ্ধতি অ্যাপ্লাই করে, তো এগুলো তো জাস্ট টেম্পোরারি, এগুলো তো আলটিমেটলি কিছুই জানা নেই। মানে তো তখন বলে তো লাক, আসলে লাক কিছু না। লাক কতটা ইম্পর্টেন্ট এটা আমার ঠিক জানা নাই, তবে যদি তুমি অ্যাকুরেটলি স্টাডি করো, জিনিসগুলো বুঝো, তখন লাক জিনিসটা তো পরে রেজাল্টে পরে না লাক আছে, এর আগে কেউ বোঝা যায়? এর মানে এক্সামের আগে কি ছিল আমি সিলেক্ট না আমি ডিসকোয়ালিফাই তো বোঝা যায় না, এক্সামের পরে বোঝা যায়, তখন লাকের দোষ হয়। ঠিক আছে, ভাগ্য নাই। আসলে ভাগ্য এমন কিছু না, ভাগ্যটা নিজের হাতে তৈরি করতে হয়। ঠিক আছে, নিজের প্রিপারেশন, নিজের স্টাডি, নিজের হার্ডওয়ার্ক থেকে তো লাকটা তৈরি হয় না। তো এটাই আমার সবসময় ট্রাই থাকে যে কোনো কিছু এক্সট্রা ইনোভেটিভ ভাবে ট্রাই করা, প্রতিটা জিনিস, প্রতিটা জিনিসের রেশনাল সহ কিভাবে প্রিপারেশন নেওয়া যায় একটা এক্সামের জন্য। ঠিক আছে, এটা আমার সবসময় টার্গেট থাকে। তো আমি এই জন্য তোমাদেরকে ওই ডিরেকশনে সবসময় নিয়ে যাওয়াতে ট্রাই করি। অ্যাবসেন্স অফ সেন্সেশন অফ স্মেল ইজ নোন এজ অ্যানোসমিয়া, অ্যাগুইসিয়া, অ্যানোরিয়া, ইউপনিয়া। যদি না জানো একটু নিজেটা কন্ট্রোল করো। ঠিক আছে, কন্ট্রোলিং পাওয়ারটা দরকার, এক্সামে আনসার করতে গেলে কন্ট্রোলিং পাওয়ারটা দরকার। এটা কি গ্রিড কি মানে আমার আরো লাগে, আরো লাগে, আরো লাগে, আরো লাগে, আরো লাগে, লাগতে লাগতে একবার মাস মানে লাস্টে গিয়ে কুয়ার মধ্যে। ঠিক না? তো এই জিনিসটা কন্ট্রোল করো। ঠিক আছে, এক্সামে যখন কোশ্চেন আসে দেখলে খুব ইজি মনে হয় না, মানে ছোট্ট একটা লাইনের কোশ্চেন,
তুমি 5 লাইন পড়ো, যে নাম্বারটা পাবে এই এক লাইনও সেম নাম্বার। সবসময় বড় কোশ্চেন আনসার করতে ইজি। বড় কোশ্চেনের মধ্যে, পুরো কোশ্চেনের মধ্যে কিন্তু হিন্টস দেওয়া থাকে, এরকম ছোট ছোট কোশ্চেনে হিন্টস থাকে না। ঠিক আছে, দেখলে ইজি মনে হয়, বাট বড় কোশ্চেন ইজি। ছোট কোশ্চেন দেখলে ইজি মনে হয়, কিন্তু ছোট কোশ্চেন একটু ডিফিকাল্ট, কারণ এটার মধ্যে কোনো কিছু হিন্টস দেওয়া থাকে না। তো এটা কন্ট্রোল করো, এক্সামে এটা কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট। মানে কোশ্চেন দেখলেই মাত্র যে আমার আনসার করবে না, যদি না পারো তুমি স্টপ। ঠিক আছে, আলটিমেটলি কি হলো, তুমি এখানে আনসার করার পরে তোমার লাভের লাভ তো কিছুই না, উল্টা আরো লস না। তো এগুলো একটু বেসিক জিনিস, শুধু স্টাডি করলে হয় না, ব্রেনটা ইউজ করতে লাগে, কোন জায়গায় ইয়েস কোন জায়গায় নো, এই জিনিসটাও বুঝতে লাগে। হ্যাঁ, তো অ্যাবসেন্স অফ সেন্সেশন অফ স্মেল কি, এটা কি? বোঝা গেল? নর্মাল রেসপিরেশন কত? হ্যাঁ, নিউবর্ন যদি ইনফ্যান্ট বলে 50, 30 to 50। ঠিক আছে, নিউবর্ন 30 to 60, এভারেজ 40। ঠিক আছে, তো অ্যাবসেন্স অফ সেন্সেশন অফ স্মেল, অ্যানোসমিয়া। ঠিক আছে, তোমাদের এতগুলা কোশ্চেন, প্রায় কত, 300, এর থেকে বেশি না, প্রায় 350 অ্যাবাভ। এরপরেও তোমাদের মানে ওই জিনিসটা এখনো চেঞ্জ হয়নি না, কোশ্চেন দেখলে মতো ভুলভাল আনসার করা। এতগুলো কোশ্চেনের পরেও তো মানে আহ, বনের বাঘও তো মানে কন্ট্রোলে রাখা যায়, কিন্তু তোমাদের এত কিছু করানোর পরও এখনো মানে মর্জি মতো। অনেকে তো আবার মেসেজ করে, স্যার এটার আনসার কোনটা? আরে আনসার তো দিয়ে দিলাম, মানে এটা যদি না দেয় সন্তুষ্ট হয় না, মানে এটা দিতে লাগবে। এটা ঠিক আছে, এটা আনসার এটা, এটা যদি না দিই এরপর আবার কোশ্চেন আছে কোনটা, ঠিক না? মানে শুধু কোশ্চেন আর আনসার আমার উত্তরে দরকার, আর বাকি যা কিছু মানে পেট পেট এগুলো দরকার নেই আমার আর। তো এমন ভাবে হয় না, হ্যাঁ সবটাই দরকার। হুইচ ইজ দ্য কমিউনিকেবল ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া? ক্যাটারেক্ট, গ্লুকোমা, জেরোপথ্যালমিয়া, ট্রাকোমা। ট্রাকোমা, ট্রাকোমাতে আমরা কোন স্ট্র্যাটেজি ইউজ করি? সেফ। কি ইউজ করি আমরা? সেফ স্ট্র্যাটেজি। ন্যাশনাল ট্রাকোমা কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম কবে কবে? ব্লাইন্ডনেস 1976, 1960-তে। ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম তো হয় না, আবার ন্যাশনাল ট্রাকোমা কন্ট্রোল প্রোগ্রাম। ন্যাশনাল, আচ্ছা সেফ স্ট্র্যাটেজিতে আমরা কি ইউজ করি? সেফ স্ট্র্যাটেজি এভাবে যায় না, উপরের থেকে আসে না, নিচের থেকে উপরের দিকে যায়। হ্যাঁ, ই এনভায়রনমেন্ট কন্ট্রোল, স্পেস ক্লিন, অ্যান্টিবায়োটিক কি ইউজ করি? সার্জারি। ঠিক আছে, সেফ স্ট্র্যাটেজি। ট্রাকোমা, ট্রাকোমা কি?
ক্যাটারেক্ট, মোস্ট কমন ব্লাইন্ডনেস, মোস্ট কমন ব্লাইন্ডনেস, মোস্ট কমন ব্লাইন্ডনেস গ্লোবাল। ইন্ডিয়া। আমি স্পেসিফিক্যালি আমি ওই তাদেরকে বলছি যারা ইউটিউবে রেকর্ডেড ভিডিও দেখো, তোমরা কি করো, জাস্ট শুধু এই কোশ্চেনটাই শুধু ফলো করো, ঠিক আছে, 1 2 3। বাট এখানে যে কোশ্চেনগুলা, এখানে দেখতে গেলে 2, এখানে 4, তো 6 7 8 9 10, ঠিক আছে, একটা পেজ থেকে 10টা কোশ্চেন, বাট তোমরা শুধু ওই একটা কোশ্চেনে দেখো। আর এটা যদি পরীক্ষা না আসে, এখান থেকে যদি আসে সেফ স্ট্র্যাটেজি, এখান থেকে যদি আসে এনটিসিপির ফুল ফর্ম, এটা ন্যাশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোল কবে, এগুলো যদি না পড়ো তো লাভ নেই না, শুধু কোশ্চেন আনসার লাভ নেই। যত সেফ জোন, যত রিল্যাক্স জোনে যাবে তত বেশি প্রবলেম। একটু ডিফিকাল্ট জোনে যাও, একটু হার্ড ওয়ার্ক করো, দেখবে সিলেকশন খুব ইজি। না তো, না কোনটা দেখো, ট্র্যাকোমা না, ঠিক আছে, ক্লিয়ার। কারেক্ট আনসার কোনটা? কমিউনিকেবল ডিজিজ ট্র্যাকোমা, ঠিক আছে। কত বছর হলো দেখো, লাস্ট কেস কবে? কন্টিনিউয়াসলি যদি 3 ইয়ার্স না থাকে তখন সেটাকে ইলিমিনেট বলা হয়। ইন্ডিয়া থেকে ইলিমিনেশন, ইরাডিকেট না, ইলিমিনেশন। না, এটা থাকবে, কারণ এটা তো এখনো তো এটার এজেন্টটা আছে না, এখনো ইরাডিকেট না, ঠিক আছে। নেক্সট, এটা তো ইজি কোশ্চেন না? The hormone responsible for triggering ovulation is estrogen, progesterone, ALS, FSS. প্রজেস্টেরন, ওভারিয়ান হরমোন। আচ্ছা, এখানে কি আছে? ট্রিগারিং ওভুলেশন, কোনটা, এলএস না এফএসএস?
ঠিক আছে। তো ওভুলেশনে কি হয়, যে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থাকে, রাপচার হয়। তো রাপচারের এটা কাজটা কি করে, এলএস হরমোন, লুটিনাইজিং হরমোন। তো লুটিনাইজিং হরমোন যখন ফুল ম্যাচিওর হয়, ম্যাচুরেশনে কাজ কি করে, এফএসএস। ঠিক আছে, ম্যাচুরেশন মানে ফুল ম্যাচিওর হওয়ার পরে এফএসএস রাপচার করে না, তখন এন্টেরিয়র পিটুইটারি কাছে আবার নেগেটিভ স্টিমুলেশন, নেগেটিভ ফিডব্যাক পাঠায়। তখন এন্টেরিয়র পিটুইটারি থেকে এলএস হরমোন রিলিজ হয়। এলএস হরমোন রিলিজ হয় ওভুলেশনের 32 to 36 আওয়ার বিফোর ওভুলেশন। ঠিক আছে, এই টাইমটার নাম কি, এলিস সার্চ হরমোন, এলিস সার্চ। ঠিক আছে, আর এটার পিক লেভেল থাকে 10 to 12 আওয়ার্স বিফোর ওভুলেশন। ঠিক আছে, তারপরে ওভুলেশন হয়। ওভুলেশনে কি হয়, যেটা গ্রাফিয়ান ফলিকল থাকে, গ্রাফিয়ান ফলিকল থেকে যে এগ, হ্যাঁ এগ রিলিজ হয়। ঠিক আছে, প্রসেস অফ ফার্টিলাইজেশনটার মধ্যে এটা ডিটেলসে বলা আছে। ঠিক আছে, তারপরে কি হয়, এদিকে যে মাঝখানে এটার নাম কি, কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম যদি ফার্টিলাইজেশন হয়, তখন কর্পাস লুটিয়াম থেকে প্লাসেন্টা ফর্ম হয়। ঠিক আছে, আর যদি না হয় তখন কর্পাস লুটিয়াম থেকে কর্পাস অ্যালবিগাস, তারপর এটা মেনস্ট্রুয়েশন পিরিয়ডে ব্লিডিং ফেজে এটা রিলিজ হয়। ঠিক আছে, আচ্ছা কারেক্ট আনসার কোনটা, এটা দ্য হরমোন রেসপন্সিবল ট্রিগারিং ওভুলেশন, সি। তোমাদের সিএইচ এর জন্য এত ডিপ লেভেলে কোশ্চেন জিজ্ঞেস করে না, একদম সুপারফিশিয়াল লেভেলে কোশ্চেন জিজ্ঞেস করে। কিছুটা টিকে টিকে কোশ্চেন থাকে, একটু কিছু কোশ্চেন টাফ কোশ্চেন থাকে। টাফ বলা যায় না, এগুলো যদি তোমরা স্টাডি করো এগুলো টাফ না। ঠিক আছে, এখন মানে তোমরা অনেকদিন ধরে তোমরা ক্লাস করো, এমসিকিউ সিরিজ, বিভিন্ন কোশ্চেনের আনসার, তোমরা মানে অনেকটা এখন ইমপ্রুভ, অনেকটা জানো। তবে এটা কন্টিনিউ রাখো, মানে স্টাডি শুধু এক্সামের জন্য না, স্টাডি শুধু জবের জন্য না, স্টাডি ফুল লাইফের জন্য। ঠিক আছে, এটা যাতে একটা হ্যাবিট থাকে, যে ডেলি আমার যাতে স্টাডি করতে লাগে, ডেলি যেমন আমরা খাই, এটা যাতে ডেলি একটা হ্যাবিট থাকে। ঠিক আছে, শুধু এক্সামের জন্য তো স্টাডি না। হ্যাঁ, আচ্ছা এটা তোমাদের যে বুকলেট ইনফরমেশন, আমরা বুকলেটটার মধ্যে প্র্যাকটিস টেস্ট প্লাস 2020 সিরিজ, স্পেশাল এমসিকিউ সবগুলাই অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে, বুকলেট সহ প্র্যাকটিস টেস্ট। ঠিক আছে, শর্ট প্রিপারেশনের জন্য, শর্ট টাইমের প্রিপারেশনের জন্য ওইটা একটা বেস্ট, হ্যাঁ বুকলেট। তো তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, মেথডস method of sampling technique in research include random sampling, stratified sampling, systematic sampling, all of the above. রিজন কি, কেন র্যান্ডম স্যাম্পলিং? তোমাদের রিসার্চ মানে বিএসসি তে গ্রাজুয়েশনে খুব বেশি থাকে না, মানে জাস্ট একটা পার্ট থাকে, ছোট পার্ট, যেমন রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং টেকনিক, এগুলো জাস্ট থাকে, খুব একটা বেশি থাকে না। যখন মাস্টার ডিগ্রি করবে, যখন পিজি করবে, রিসার্চের অনেকটা পোর্শন থাকে। তো এখানে আনসার কি, তার আগে আমি একটু রিসার্চ নিয়ে ডিসকাস করি কি আছে। স্যাম্পলিং টেকনিক, স্যাম্পল। তো পপুলেশন, স্যাম্পল, আর এটা স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলিং। স্যাম্পলিং টেকনিক, ঠিক আছে। তো পপুলেশন কি, পপুলেশন মিন্স লার্জ গ্রুপ। ঠিক আছে, লার্জ গ্রুপ ধরো তোমাদের নিয়ে আমি একটা স্টাডি করবো। ঠিক আছে, তো এখানে তোমরা সবাই পপুলেশন। ঠিক আছে, তো পপুলেশনের মধ্যে একটা এরিয়া, ধরো স্কুলে যদি আমরা কোনো স্টাডি করি, ধরো সাবস্টেন্স রিলেটেড বা সুইসাইড রিলেটেড, যদি আমরা যেখানে স্টাডি করি, এটা যেখানে করি, আমরা প্রথমে পপুলেশনটা আমরা কাউন্ট করি, ফুল যারা থাকে সবাই থাকে। ঠিক আছে, একটা টাইম পরে আমরা সব পপুলেশন থেকে তখন আমরা সিলেক্ট করি যে আমার স্টাডির জন্য সুইটেবল স্যাম্পল কোনটা। ঠিক আছে, তখন আমরা সিলেক্ট করি, তখনই আসে স্যাম্পলিং টেকনিক। এই টেকনিকের মধ্যে অনেকগুলো টেকনিক ইউজ করে আমরা স্যাম্পল সিলেক্ট করি। ঠিক আছে, যে যাদের নাম আলফাবেটিক্যালি আছে,
বা আমি যদি একটা টোকেন সিস্টেম করি বা একটা যে লটারি মেথড করি, ঠিক আছে, কারা সিলেক্ট হবে আমার স্যাম্পলের জন্য, ঠিক আছে। তো ওইটাই স্যাম্পলিং টেকনিক। আর আমি যখন ফার্স্ট স্টার্ট করব, পপুলেশন মিনস একটা লার্জ গ্রুপ, ঠিক আছে। এখানের মধ্যে কে লিটারেট, কে ইলিটারেট, কে মানে সোশিও ইকোনমিক স্ট্যাটাস লো, এগুলো আমরা দেখি না। এগুলোর মধ্যে আমরা ওভারঅল জিনিসটা দেখি, ঠিক আছে। তারপরে আমরা সেগ্রিগেট করি। স্যাম্পল কি? স্যাম্পল মিনস স্মল গ্রুপ that come under large group, ঠিক আছে। স্মল গ্রুপ, পপুলেশন, ঠিক আছে। সাপোজ ধরো পপুলেশন একটা ভিলেজের মধ্যে ধরো 10,000 পপুলেশন আছে। তো সবাই আমার স্যাম্পলের জন্য, আমি এই এরিয়াটা আমি যখন সিলেক্ট করি 10,000 পপুলেশনে, মানে এটা স্যাম্পলের জন্য, ঠিক আছে, মানে আমার রিসার্চ স্টাডির জন্য। এবার স্যাম্পল কারা? হ্যাঁ, স্মল গ্রুপ, ঠিক আছে, স্মল গ্রুপ। এবার এই গ্রুপের মধ্যে আমি যদি মনে করি যে না, আমি শুধু আপ টু 10 ইয়ার্স পর্যন্ত যারা বাচ্চারা আছে এদের নিয়ে আমি স্টাডি করব নিউট্রিশনের উপরে, বা আমি যদি মনে করি যে যারা প্রেগনেন্ট ওমেন আছে এদের নিয়ে আমি শুধু স্টাডি করব, ঠিক আছে। বা যদি আমি মনে করি যে শুধু ওল্ড এজ পার্সন, ঠিক আছে, ওদের নিয়ে আমি স্টাডি করব, যে যারার মধ্যে ক্যাটারি প্রবলেম আছে। বা আমি যদি মনে করি যে শুধু যারা নিউ বর্ন আছে, হ্যাঁ, মানে 28 ডেজ পর্যন্ত। তো এই যে স্যাম্পল কি, এটা স্মল গ্রুপ, এই টোটাল পপুলেশনের একটা স্মল গ্রুপ। তো এটা কি? এটা একটা পপুলেশন। তো এটা কি? স্যাম্পল, ঠিক আছে। আমার পুরো পপুলেশন থেকে আমি একটা সিলেক্টিভ, তো এটা স্যাম্পল, আর এটা পুরাটা পপুলেশন, ঠিক আছে। আর স্যাম্পলিং টেকনিক কি? এই যে স্মল গ্রুপ, এই যে স্মল গ্রুপ, এই স্মল গ্রুপের মধ্যে তো এখানে অনেক পপুলেশন আছে না। এই স্মল গ্রুপের মধ্যে তো এখানে ধরো, সাপোজ ধরো আমি অ্যান্টিনেটাল মাদার নিয়ে আমি কোনো একটা স্টাডি করলাম, ঠিক আছে। অ্যান্টিনেটাল মাদার, ঠিক আছে। তো অ্যান্টিনেটাল মাদারের মধ্যে কিছু থাকে মানে হাই রিস্ক মাদার থাকে, কিছু থাকে নর্মাল মাদার। তো আমি ভাবলাম যে আমি হাই রিস্কটা বাদ দিই, ঠিক আছে। আমি শুধু যারা নর্মাল মাদার, এদের যে লাইফস্টাইল বা এদের যে ডায়েট বা এদের যে যে অ্যান্টিনেটাল টাইমে কিভাবে ম্যানেজ করতো, এই জিনিসগুলো নিয়ে আমি স্টাডি করবো, ঠিক আছে। আমি হাই রিস্কটা বাদ দিলাম। তো স্যাম্পলিং টেকনিকের মধ্যে আমি সিলেক্ট করব যে কোন স্যাম্পলটা আমার স্টাডির জন্য সুইটেবল। আমি যদি এখানে ডাবল স্যাম্পল নিই তখন স্যাম্পলিং বায়াস হওয়ার চান্স থাকে, কারণ হাই রিস্ক মাদার থাকে, নর্মাল মাদার থাকে, এখানে স্যাম্পলিং বায়াস হওয়ার চান্স থাকে। এই জন্য আমি হাই রিস্কটা বাদ দিলাম, শুধু আমি এটা সিলেক্ট করলাম। তো এটা কি? স্যাম্পলিং টেকনিক। তো স্যাম্পলিং টেকনিকে আমি টেকনিক ইউজ করি। স্যাম্পলিং টেকনিকে আমরা টেকনিক ইউজ করি, কি কি টেকনিক আমি পরে আসছি। স্যাম্পলিং টেকনিকে আমরা টেকনিক ইউজ করি স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো পপুলেশন আলাদা, স্যাম্পল আলাদা, স্যাম্পলিং টেকনিক আলাদা, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এটা আমি পরে আসছি, ঠিক আছে। স্যাম্পলিং টেকনিক। দেখো, আমি যা যা বললাম এখানে সেম জিনিসটাই আছে। স্যাম্পলিং টেকনিকে ইট ইজ দ্য প্রসিডিওর, ইট ইজ দ্য প্রসেস অফ কালেকশন অ্যান্ড সিলেক্টিং অফ স্যাম্পল। তো এটা একটা সিস্টেমেটিক প্রসিডিওর। এখানের মধ্যে আমরা কি করি, যেমন আমরা দেখলাম যে হাই রিস্ক যারা মাথা থাকে এদের বাদ, শুধু আমরা যারা নর্মাল মাথা থাকে এরা আমরা সিলেক্ট করি। তো এটা কি? কালেক্টিং অ্যান্ড সিলেক্টিং অফ স্যাম্পল ফ্রম population that represent the entire group of population. Clear? Simple জিনিস।
এবার এই যে স্যাম্পলিং টেকনিক, এখানের মধ্যে আছে কিছু প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, কিছু আছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, যেগুলো প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক এগুলো র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে আমি কারোর সঙ্গে পার্সিয়ালিটি করলাম না। ঠিক আছে, সাপোজ ধরো আমার যদি ও যদি আমার পরিচিত হয়, ও আমার পরিচিত, এই জন্য আমি ওকে সিলেক্ট করবো এরকম না। ঠিক আছে, র্যান্ডম স্যাম্পলিং মিনস র্যান্ডমলি সিলেক্ট করা হয়, এখানের মধ্যে কোনো কিছু পার্সিয়ালিটি থাকে না যে আমি ওরে পছন্দ করে নেবো না, এরকম না। ঠিক আছে, তো একটা থাকে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক আর একটা থাকে নন প্রবাবিলিটি মানে নন র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, তো চলো স্যাম্পলিং টেকনিক দেখি কি কি আছে। রিসার্চ জিনিসটা কিন্তু খুবই ইজি যদি বুঝো, ইজি, আর যদি না বুঝো এটা খুবই বোরিং। ঠিক আছে, আর রিসার্চ খুব ইম্পর্টেন্ট, যদি তোমরা যখন মাস্টার ডিগ্রি করবে রিসার্চ অনেক ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এই যে এই দুইটা টার্ম কি, একটা প্রবাবিলিটি আর একটা নন প্রবাবিলিটি, এটা তো এখানে লেখা আছে আমিও জানি। বাট এখানে যদি একটা পপুলেশন থাকে, এখানে ধরো একটা স্কুল, ঠিক আছে, স্কুল ধরো এটা ক্লাস ক্লাস 10, ক্লাস 10 ধরো মানে স্টুডেন্ট আছে ধরো 60 স্টুডেন্ট আছে। এই বুঝো, 60 স্টুডেন্ট আছে, তো আমার স্যাম্পলের জন্য আমার 60 স্টুডেন্ট দরকার নেই। ঠিক আছে, আমার সিলেক্টিভ স্যাম্পল দরকার। তো এটা পুরাটা কি পপুলেশন, এটা মানে আমি একটা স্কুল সিলেক্ট করলাম, এটা কি পপুলেশন। আমি এরপরে একটা স্মল গ্রুপ সিলেক্ট করলাম, এটা কি স্যাম্পল, এরাই আমার স্যাম্পল। তো এই স্যাম্পলের মধ্যে সিলেক্টিভ স্যাম্পল কারা, মানে স্যাম্পলিং টেকনিক। তো এই যে স্যাম্পলের মধ্যে আমার সব দরকার নেই, আমার সিলেক্টিভ স্যাম্পল দরকার। তো এই যে সিলেক্টিভ স্যাম্পলের মধ্যে এখানের মধ্যে স্টুডেন্ট আছে, হ্যাঁ 60 স্টুডেন্ট আছে, 60 স্টুডেন্ট থেকে আমার 20 স্টুডেন্ট দরকার। তো এই 20 স্টুডেন্ট আমি কিভাবে সিলেক্ট করবো, তখনই এটা আসে স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, এই স্যাম্পলিং টেকনিকের মধ্যে একটা আছে প্রবাবিলিটি মিনস এখানে যে 60 স্টুডেন্ট আছে প্রতিটা স্টুডেন্ট সিলেক্ট হওয়ার চান্সেস আছে, এটাই প্রবাবিলিটি। আর এটার মধ্যে নন প্রবাবিলিটি, এর মধ্যে কোনো চান্স নেই, এটার মধ্যে আমার পারপাসে আমি সিলেক্ট করব, আর তার জন্য এটার নাম পারপসিভ স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, আমার দরকারে আমি স্যাম্পল সিলেক্ট করবো, তার কারণে এটা আমার পারপাস। ঠিক আছে, এখানে প্রবাবিলিটি নেই, এখানে যে 60 স্টুডেন্ট সিলেক্ট হওয়ার চান্সেস 9। ঠিক আছে, যার কারণে এটার নাম নন প্রবাবিলিটি। এখানে যারা স্যাম্পল করা থাকে এরা কনভিনিয়েন্স, মানে ধরো আমি যদি স্যাম্পল হই, আমার যদি রিসার্চার জিজ্ঞেস করে যে তুমি স্যাম্পলের জন্য তুমি এগ্রি কিনা, হ্যাঁ আমি এগ্রি, যার কারণে এটার নাম কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স কনসেন্ট তো সবগুলো নিতে লাগে। কনভেনিয়েন্স মিনস আমার মানে রিসার্চার যদি জিজ্ঞেস করে যে ঠিক আছে, বা আমাকে যদি নিয়ে সিলেক্ট করে আমি এগ্রি, তো এখানে আমার পারপাস আমি জিজ্ঞেস করলাম, বাট এই সাইডে আমি কারোর জিজ্ঞেস করি না। ঠিক আছে, এই পুরা ক্লাসের মধ্যে আমার
যে যে স্যাম্পল লাগে আমি সেটা সিস্টেমেটিক্যালি সিলেক্ট করব, ঠিক আছে, এই জন্য এটার নাম প্রবাবিলিটি। এই জন্য এটার নাম কি, সিম্পল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পলের মধ্যে কি, ধরো আমরা কিভাবে আমরা এটা ইউজ করবো, লটারি মেথড, লটারি বা কম্পিউটার মেথড। কিভাবে লটারি মেথড, আমি ধরো এরকম ছোট ছোট পিস করলাম, কাগজের টুকরা করলাম, ঠিক আছে, আমি লিখে দিলাম, আমি লিখলাম যে 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 কাগজের মধ্যে নাম্বার ধরো 5 দেওয়া আছে, ঠিক আছে, এটা ধরো 10। হ্যাঁ, আবার যে কাগজের মধ্যে 5 দেওয়া আছে, যে কাগজের মধ্যে 5 দেওয়া আছে শুধু তারাই সিলেক্টেড, ঠিক আছে। তো আমি এরকম 60টা কাগজ 60 জনকে দিলাম, যারার মধ্যে শুধু 5 নাম্বার আছে শুধু তারাই সিলেক্টেড, বোঝা গেল। এই জন্য এটার নাম কি, সিম্পল র্যান্ডম। সিম্পল সিম্পল প্রসেস, র্যান্ডম মিনস আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, আমি এখানে কারোর সঙ্গে পার্সিয়ালিটি করলাম না, আমি এখানে আমার চয়েস মতো সিলেক্ট করলাম না। প্রবাবিলিটি, এখানে সিলেক্ট হওয়ার চান্সেস 60 স্টুডেন্টের সিলেক্ট হওয়ার চান্স থাকে, বাট এখানে লটারি মেথডে তারাই সিলেক্টেড যারার মধ্যে নাম্বারিং করা আছে। ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা, স্ট্রাটিফাইড স্যাম্পলিং টেকনিকের মধ্যে কি, স্ট্রাটিফাইড স্যাম্পলের মধ্যে ধরো একটা ক্লাসের মধ্যে মেল থাকে ফিমেল থাকে, তো আমরা একটা হোমোলোগাস গ্রুপে এটা আমরা কনভার্ট করি, যারা মেল তারা একদিকে, যারা ফিমেল তারা একদিকে, ঠিক আছে। তো স্ট্রাটিফাইড স্যাম্পলিং এর মধ্যে আমরা কি করি, হোমোলোগাস গ্রুপ, ঠিক আছে, হোমোলোগাস গ্রুপের মধ্যে আমরা কনভার্ট করে তারপর আমরা স্যাম্পল কালেক্ট করি, ঠিক আছে, এটা স্ট্রাটিফাইড স্যাম্পলিং টেকনিক। একটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক, সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক, এটাই সবচেয়ে বেস্ট। কেন বেস্ট, সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক। সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিকের মধ্যে ধরো আমি স্টুডেন্টের, যারা এখানে আমার 60 স্টুডেন্ট আছে, আমার কাছে একটা রেজিস্টার আছে, ক্লাস রেজিস্টার থাকে, তো এই ক্লাস রেজিস্টারের মধ্যে আমি বললাম যে যার নাম্বার মানে 2 মানে +2 6 8 10 যারা নাম্বার এরকম আসে, মানে আমি জানি না কোন স্টুডেন্টটা রোল নাম্বার 2, ঠিক আছে, কোন স্টুডেন্টটা রোল নাম্বার 8 আমি জানি না, ঠিক আছে। তো আমি অ্যাজ এ রিসার্চার আমি যখন সিলেক্ট করব তখন আমি বলবো যে যার রোল নাম্বার 2 এ সিলেক্টেড, 4 সিলেক্টেড, মানে পরপর 2 2 2+2+ যারা যারা আছেন সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার তারাই শুধু স্যাম্পলিং এর জন্য, সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিকের জন্য তারাই সিলেক্টেড, বোঝা গেল। এটা বেস্ট টেকনিক, সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক। একটা থাকে মাল্টি স্টেজ, একটা থাকে সিকোয়েন্টিয়াল। না, সিস্টেমেটিকের মধ্যে আমি আমার উপরে ডিপেন্ড করব আমি কোন সিস্টেমটা অ্যাপ্লাই করব। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস, ঠিক আছে, ইজিয়েস্ট প্রসেস। এখানের মধ্যে আমরা লটারি বা কম্পিউটার মেথড আমরা টোকেন সিস্টেম আমরা সিলেক্ট করি, ঠিক আছে। আর সিস্টেমেটিক্যালি জাস্ট আমি এটা একটা সিস্টেম দেখলাম, আরো অনেক সিস্টেম থাকে, এটা রিসার্চারের উপর ডিপেন্ড করে সে কোন টেকনিক ইউজ করবে স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে, ঠিক আছে। যেটা মাল্টি স্টেজ, এটা অনেকগুলো স্টেজে স্যাম্পল কালেক্ট করা হয়, ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড স্টেজ থাকে। আর যেটা সিকোয়েন্টিয়াল, এটা সিলেক্ট করা হয় লার্জ পপুলেশন সিলেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে আমি তো এখানে মাত্র 60 স্যাম্পল দেখলাম, যেখানে 6000 10,000 যেখানে লার্জ পপুলেশন থাকে, তখন লার্জ পপুলেশনের ক্ষেত্রে সিকোয়েন্টিয়াল স্যাম্পলিং টেকনিক ইউজ করে। আর সবচেয়ে সিম্পল ইজিয়েস্ট মেথড সিম্পল র্যান্ডম, আর সবচেয়ে বেস্ট মেথড সিস্টেমেটিক স্যাম্পল কালেকশন, ঠিক আছে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকে কনভেনিয়েন্ট কোটা আর এটা থাকে স্নোবল। দেখো কোটাতে কি, কোটাতে কি হয়, ধরো এখানে 500 পপুলেশন আছে, আমি ধরো 500 পপুলেশন থেকে আমি ধরো সাপোজ টিবি পেশেন্ট আমি সিলেক্ট করব, ঠিক আছে। তো এটা কি টোটাল
পপুলেশন, পপুলেশন থেকে আমি সাব গ্রুপ করবো, ঠিক আছে, সাব গ্রুপের মধ্যে আমি যারা যারা টিবি পেশেন্ট তারা সবগুলা টিবি পেশেন্টে এখানে শুধু টিবি পেশেন্ট, ঠিক আছে। এবার আমি যখন স্যাম্পল নেব, যখন স্যাম্পল তখন মধ্যে আমি সিকোয়েন্স করলাম যে যারা মেল একদিকে, যারা ফিমেল একদিকে, ঠিক আছে। এটা কি কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, টিবি স্যাম্পল এমন যে কোনো কিছু হতে পারে। টোটাল পপুলেশন থেকে এটা টোটাল পপুলেশন, তারপর আমি এটা সাব গ্রুপ করলাম, সাব গ্রুপ, তারপর আমি স্যাম্পল কালেক্ট করলাম, ঠিক আছে। তো স্যাম্পল সাব গ্রুপের মধ্যে আমি ডিভাইড করলাম। আমি টিবি পেশেন্ট ডিভাইড করার পর আমার সব টিবি পেশেন্ট আমার দরকার নাই, আমার রিসার্চ পারপাসে আমার শুধু স্যাম্পলটা দরকার, ঠিক আছে। তো স্যাম্পলের মধ্যে আমি এটা ডিভাইড করলাম, যারা মেল থাকে যারা ফিমেল থাকে আলাদা করলাম, বা যদি আমি আন্ডার 25 ইয়ার্স বা আন্ডার 19 ইয়ার্স যদি আমি বাচ্চাদের নিয়ে করতে চাই আমি তাদের সেগ্রিগেট করলাম। তো যারা আমার স্যাম্পল পারপাসে, যারা আমার রিসার্চ পারপাসে দরকার আমি তাদেরকে শুধু নিলাম স্যাম্পল হিসাবে, আমার সাব গ্রুপও দরকার নেই, আমার পপুলেশনের দরকার নেই। বাট আমি যখন সিলেক্ট করবো কোট আর স্যাম্পলিং টেকনিক, আমি টোটাল পপুলেশন থেকে সাব গ্রুপ, তারপরে ক্লিয়ার। স্নোবল স্যাম্পলিংটা ইউজ করা হয় চেইন সিস্টেম। চেইন সিস্টেম মিনস ধরো এইচআইভি কিন্তু একটা চেইন সিস্টেম হয়। যারা সেক্সুয়াল ওয়ার্কার থাকে, ঠিক আছে, যারা মাল্টি সেক্সুয়াল পার্টনার থাকে, তো যারা মাল্টি সেক্সুয়াল পার্টনার এরা মাল্টিপল পার্টনারের সঙ্গে কমিউনিকেট থাকে। তো যদি 10 জনের সঙ্গে কমিউনিকেট থাকে, আমার জানা নাই 10 জনকে, ঠিক আছে। তো সাপোজ ধরো আমি এইচআইভি পেশেন্ট, একটা এইচআইভি পেশেন্ট ধরো আমার এরিয়াতে, আমি ধরো একটা এইচআইভি পজিটিভ পেশেন্ট আমি পেলাম, ঠিক আছে। তো আমি যখন স্যাম্পল কালেকশন করবো ওই পেশেন্টকে আমি জিজ্ঞেস করলাম সোর্স কি, মানে মোড অফ ট্রান্সমিশন কি। এ বললো যে আমি ইনফেক্টেড ব্লাড। তো সার্চ করো কোন জায়গা থেকে ব্লাড এলো, কার ব্লাড এলো। ও বললো যে আমার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, মানে আমি থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট আমি এইচআইভি পজিটিভ। তো ফাইন্ড আউট করো এটা সোর্স কোন জায়গা, ঠিক আছে। ও দেখা গেল যে পাশের গ্রামে এখানে কোনো ওমেনের সঙ্গে এসে কানেক্টেড, তো এখান থেকে আবার কানেক্টেড এখানে ওমেনের পজিটিভ হওয়ার কানেকশন কোন জায়গায়। তো এটা একটা চেইন সিস্টেম, ঠিক আছে। তো এটার নাম কি স্নোবল, ক্লিয়ার। ইজি রিসার্চ আরেকটা ক্লাসে রিসার্চ আরো আছে, রিসার্চে ওগুলো ডিসকাস করবো, ঠিক আছে। রিসার্চ টেকনিক আছে, হ্যাঁ ওগুলো ডিসকাস করবো, ঠিক আছে। তো আজকে শুধু স্যাম্পলিং টেকনিকটাই বোঝো, একসঙ্গে করলে পরে, ঠিক আছে। মেথড অফ স্যাম্পলিং টেকনিক ইন রিসার্চ ইনক্লুড কোনটা, ডাইরেক্ট এ থেকে ডি, হ্যাঁ এই জন্য বলি রেশনাল পড়ো, ঠিক আছে, ঠিক আছে, এই জন্য বলি রেশনাল পড়ো। আরেকটা ক্লাসে রিসার্চ ডিজাইন নিয়ে ডিসকাস করবো, কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন, কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, ঠিক আছে। রিসার্চ তোমার যতগুলা মানে তুমি যে দেখছো আজকাল যতগুলা মার্কেটে, মানে মার্কেট না, যতগুলা লঞ্চ হয়, যে কিছু যেটাই লঞ্চ হোক, ধরো ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, WHO, ন্যাশনাল এইডস কন্ট্রোল, যাই কিছু লঞ্চ হয় তার আগে কিন্তু রিসার্চ হয়, ঠিক আছে। এই যে এনএফএইচএস কি একটা সার্ভে, এটা কি, এই যে এনএফএইচএস সার্ভে করে এটা কি, এটাও একটা রিসার্চের পার্ট। এটার মধ্যে কোনো না কোনো টেকনিক ওরা ইউজ করে, ঠিক আছে। তো যা কিছু হয় সব কিন্তু রিসার্চের পরে হয়, ঠিক আছে। তো রিসার্চ কিন্তু মানে টপ লেভেলের খুব ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ। আমরা রিসার্চ হয়তো কলেজে গ্রাজুয়েশনে ওই রকম ভাবে আমরা দেখি না, পড়ি না, বাট রিসার্চ তুমি যত হায়ার স্টাডি করবে, যারা পিএইচডি করে তারা মেন রিসার্চ, ঠিক না, যারা পিজি করে তারা মেন রিসার্চ। আশা করি তোমাদের একটু নলেজটা ডেভেলপ হলো না, ঠিক আছে। ভালো, আমরা নেক্সট আরেকটা ক্লাসে রিসার্চ ডিজাইন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। স্যাম্পলিং টেকনিকটা মনে রাখবে, কিভাবে স্যাম্পল কালেক্ট করা হয়। যদি তোমাদের হায়ার স্টাডিতে এটা আসে তো দেখবে, ঠিক আছে। নেক্সট
কোনটা বলো? rigor mortis occur due to the depletion of which molecule? একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, কোন সময় হয়? আর সব আফটার ডেথ, কেউ আবার বিফোর ডেথ না, ঠিক আছে। আফটার ডেথ রাইগর মোটিস স্টিফনেস অফ বডি, ঠিক আছে। ফার্স্ট আই মাসেল স্টিফ হয়, নেক্সট আলগর মোটিস ডিক্রিজ বডি টেম্পারেচার, দেন লিভার মোটিস ব্লুইশ ডিসকালারেশন অফ বডি, ঠিক আছে। তো এই যে আলগর মানে রাইগর মোটিস হয়, এটা মেইন রিজন থাকে ডিক্রিজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। সবগুলা সুন্দরভাবে নোট করো, ঠিক আছে। তোমার বোঝা যায়? অসুবিধা হয়? একটু এক দুদিন একটু এরপর আস্তে ঠিক হয়ে যাবে। আগে ক্লাসগুলো দেখো, প্রিভিয়াস যা যা ক্লাস আছে অ্যাপের ক্লাসগুলো দেখো, এমসিকিউ সিরিজগুলো দেখো, ঠিক আছে। অল আর দ্য নন কমিউনিকেবল, এটা একটা এক্সামের জন্য ধরে রাখতে পারো কোশ্চেন। অল আর দ্য নন কমিউনিকেবল নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ফর মায়োকার্ডিয়াল ইনফার্কশন এক্সেপ্ট হাই কোলেস্টেরল, এজ, হেরিডিটি, জেন্ডার।
মাইকার্ডিয়াল ইনফেকশন, এটা কি? স্ট্রোক। ঠিক আছে, মাইকার্ডিয়াল ইনফেকশনে কি হয়, যে মেন লাডা আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে, এই লাডা আর্টারির মধ্যে যে ফ্ল্যাগ ফরমেশন হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, এই ফ্ল্যাগ ফরমেশন হওয়ার পরে তখন কি হয়, যদি কোনো কারণে এটা যদি রাপচার হয়, এটা যদি ব্লাস্ট হয়, তখন এটা সার্কুলেশন টোটালি কোলাপস হয়, আর হওয়ার পরে যে রিমেনিং পোর্শন থাকে, যে ডিস্টাল পার্ট থাকে, টিস্যু নেক্রোসিস হয়, আর এটাই স্ট্রোক, এটাই স্ট্রোক। ঠিক আছে, এটা যখন সার্কুলেশন হয়, এটা যখন নেক্রোসিস হয়, এটা টোটালি ড্যামেজ হয়। ঠিক আছে, এটাই মায়োকার্ডিয়াল ইনফেকশন। তো মায়োকার্ডিয়াল ইনফেকশনে মেন রিজন কি থাকে, মানে রিস্ক ফ্যাক্টর থাকে, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, এটা ট্রিটমেন্ট আমরা কি করি, মোনা মোনা কি, অ্যাসপিরিন, অ্যান্টিজিন, নাইট্রোগ্লিসারিন, অক্সিজেন, মরফিন। ঠিক আছে, তো modifiable risk factor, non modifiable risk factor. Modifiable, non modifiable, বলো তো, তোমরাই বলো কি কি আছে। মডিফাইবল বলো। হ্যাঁ হ্যাঁ, ডায়েট, দেন হাই কোলেস্টেরল, হাই ডায়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আর কি থাকে, হ্যাঁ হাই বিপি, আর ডায়াবেটিক, ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ ইনটেক অফ এক্সেসিভ ইনটেক অফ অ্যালকোহল। তো এগুলো কি চেঞ্জেবল, ঠিক আছে, এগুলো যদি আমরা চাই এগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে না, বাট এগুলো তো আমরা চেঞ্জ করতে পারি না। না এজ, কেউ যদি এখন 40 ইয়ার্স হয়ে গিয়ে 30 ইউজ করা যায়, কেউ যদি মেল থাকে ফিমেল করা যায়, যদিও এখন করে, জেন্ডার, বাট জিন তো সেম থাকে না, জেন্ডার, হেরিডিটারি, ঠিক আছে, তো এগুলা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তো এর মধ্যে কি আছে, অল আর দ্য নন মডিফাইবল, এটা নন মডিফাইবল, কি নন মডিফাইবল, এটা মডিফাইবল, এটা মডিফাইবল, হেরিডিটারি নন মডিফাইবল, এজ নন মডিফাইবল, জেন্ডার নন মডিফাইবল। ঠিক আছে, তো কারেক্ট আনসার ইজি। একটা কোশ্চেন থাকে মডিফাইবল নন মডিফাইবল থেকে একটা কোশ্চেন থাকে। Which vaccine is effective for mass vaccination post disaster? Cholera, typhoid, measles, scab typhus. উল্টা 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 উল্টা, ঠিকভাবে আনসার বলো, না পারলে স্টপ করো, একটু কন্ট্রোল করো, ইমোশন কন্ট্রোল করো। ডিজাস্টারের ফুল ফর্ম কি বলো, আজকে প্রথম শুনছো?
রেজিস্টারে খুলব। কি বলো, যেটা বলো এটা বলো, একটাও না। রিসার্চ, কেন রিসার্চ ইম্পর্টেন্ট? আমাদের আবার ফ্লাইট অ্যাক্সিডেন্টের পরে কি করলো, সবাই রিসার্চ করলো না? তো রিসার্চটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিটা জিনিসের পরে তার রিজন ফাইন্ড আউট করা হয়, এটাই তো রিসার্চ। হ্যাঁ, তো ডিজাস্টার, ডিস্ট্রাকশন, ইনসিডেন্টস, সাফার, অ্যাডমিন ফেল, সেন্টিমেন্ট, ট্র্যাজেডি, এরাপশন অফ কমিউনিকেবল ডিজিজ আর রিসার্চ টুল, রিসার্চ টপিক, ঠিক আছে? ডিজাস্টার, ডিজাস্টারে সাইকেল, হ্যাঁ জিজ্ঞেস করে অনেক সময়, ডিজাস্টার সাইকেলের মধ্যে কয়টা সাইকেল আছে, কয়টা স্টেজ? 4টা স্টেজ। কি কি? শেষ। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে যায়, এটা কিন্তু ওই প্রিপেয়ারনেস থেকে শুরু হয় না। মানে অনেকে ভাবতে পারে যে ডিজাস্টার হওয়ার আগে আগে প্রিপেয়ার করি, না, প্রিপেয়ার লাস্ট, লাস্ট স্টেজে আছে। আগে ডিজাস্টার হওয়ার সঙ্গে সঙ্গে রেসপন্স করো, ঠিক আছে? আগে রেসপন্স করো। কেন রিজন রিসার্চ পরে পরে দেখা যাবে, আগে রেসপন্স, তারপরে রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, মিটিগেশন, মিটিগেশন কি? রিজন, ঠিক আছে? আর প্রিপেয়ারনেস মিন্স নেক্সট টাইম যাতে ডিজাস্টার না হয় তার জন্য প্রিপারেশন, ঠিক আছে? এখানে রিজন ফাইন্ড আউট, ঠিক আছে? মিটিগেশন, রেসপন্স, রেসপন্সে আমরা কি করি? ট্রায়াস, ট্রায়াসের মধ্যে স্টার্ট, সিম্পল ট্রায়াস অ্যান্ড র্যাপিড ট্রিটমেন্ট,
হ্যাঁ, ট্রায়াসের মধ্যে আমরা কি কি মানে কালার কোড ইউজ করে? রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক। ঠিক আছে, ইমার্জেন্ট, আর্জেন্ট, রেড আর্জেন্ট, ইয়েলো ইমার্জেন্ট, গ্রিন নন আর্জেন্ট, অ্যাম্বুলেটরি, ব্ল্যাক এক্সপায়ার। ঠিক আছে, তো যখনই যেখানে ডিজাস্টার হয় আগে ক্যাটাগরি করো। ঠিক আছে, কারা আগে ফার্স্ট প্রায়োরিটি তারা ক্যাটাগরি করো। ঠিক আছে, ট্রায়াস, সিম্পল ট্রায়াস অ্যান্ড রেপিড ট্রিটমেন্ট। হ্যাঁ, এমন না যে আমি ট্রায়াস করতে করতে আমার এখানে 10 মিনিট নষ্ট হলো না, মানে জাস্ট সিম্পলি ট্রায়াস করো, সিম্পলি ট্রায়াস করো, তারপরে ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করো। রিকভারি অ্যান্ড রেসপন্স, যারা এফেক্টেড থাকে, যারা ভিকটিম থাকে, তারা ট্রিটমেন্ট, ফার্দার ট্রিটমেন্ট স্টার্ট করো, রিহেবিলিটেশন স্টার্ট করো। এরপরে রিজন, যে ডিজাস্টার হওয়ার পিছনে রিজন কি। ঠিক আছে, তারপরে প্রিপেয়ারনেস, নেক্সট টাইম যাতে ডিজাস্টার না হয় তার জন্য প্রিপেয়ারনেস। ঠিক আছে, তো এই প্রিপেয়ারনেসের আন্ডারে কি থাকে? NIDM, NIDM কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট 1995-এ স্টার্ট হয়। চেয়ারপারসন কে? অমিত শাহ। আর ভাইস চেয়ারপারসন অনারেবল PM নরেন্দ্র মোদী। ঠিক আছে, মোস্ট কমন কমপ্লিকেশন অফ পোস্ট ডিজাস্টার। আর একটা আছে মোস্ট কমন কমপ্লিকেশন অফ পোস্ট ডিজাস্টার, মোস্ট কমন কমিউনিকেবল ডিজিজ পোস্ট ডিজাস্টার। একটা আছে মিজেলস, মোস্ট কমন কমিউনিকেবল ডিজিজ আফটার ডিজাস্টার। আর মোস্ট কমন কমপ্লিকেশন আফটার ডিজাস্টার গ্যাস্ট্রোএন্টারাইটিস। ঠিক আছে, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, এগুলো শুরু হয়। ঠিক আছে, তো ঠিক আছে, এটা ক্লিয়ার তো সবটা? What is the full form of NDRF? NDRF, NDRF.
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ঠিক আছে, কারা কারা থাকে? সিআরপিএফ থাকে, বিএসএফ থাকে, আর্মি থাকে, ঠিক আছে, সবাই এনডিআরএফ এর মধ্যে থাকে। ঠিক আছে, গ্যাস্ট্রোএন্টেরাইটিস মোস্ট কমন কমপ্লিকেশন। হ্যাঁ, তবে ডিজাস্টার হওয়ার পরে কোনো জায়গায় ফ্লাড হওয়ার পরে সবচেয়ে বেশি এটাই প্রবলেম থাকে, পেটের প্রবলেম থাকে। হ্যাঁ, আর মোস্ট কমন কমিউনিকেবল ডিজিজ মিজাজ থাকে। তো মাস ভ্যাকসিনেশন কোনটা? সেম এটারই তো না, যেটা কমিউনিকেবল ডিজিজ এটা তো মাস ভ্যাকসিনেশন না। হুইচ ভ্যাকসিন ইজ এফেক্টিভ ফর মাস ভ্যাকসিনেশন পোস্ট ডিজাস্টার? কোনটা? মিজেলস, ঠিক আছে। মোস্ট কমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আফটার ডিজাস্টার, ভিটামিন এ, জিঙ্ক, মিনারেল। এটা এটা প্রিভেন্ট করা যায় সেফ ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কিং স্যানিটেশন। Safe water and drinking facility. Safe water, drinking and sanitation facility. Clear? The major difference between primary health care and hospital care. Question কি আছে পড়ো। Primary health care is only for urban area. Primary health care focus on preventive while hospital focus on treatment. Hospital provide care at low cost than primary health care. Primary health care does not include immunization service. Answer কোনটা বলো?